কি প্রমাণ মিথ্যাচার করছে? যদি তারা ভিডিও দেখিয়ে থাকে যে কিভাবে হ্যাক হয়েছে, তাহলে আমরা ওইটাই তো বেশি বিশ্বাস করব। সুতরাং সহিংসতা হয়ে যাবে। এই জিনিসটা হ্যাক করে জামাতের আমিরের যে হ্যাক করেছে ওনার দেখছেন এখন প্রকাশ। আমরা জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান এবং শফিক রহমান, ডাক্তার শফিক রহমান, তারা দুজনই এখন দুজনকে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলা শুরু করেছেন সভা সমাবেশে, নির্বাচনী প্রচারণা। এটি কর্মীদের মধ্যে আরও গিয়ে নেতিবাচক একটি প্রভাব পড়ে শঙ্কার দিকে যাচ্ছে কিনা, রাজনৈতিক সহিংসতার দিকে এগোচ্ছে কিনা? সহিংসতাকে তো যাবেই। আপনি যদি নেতারা যদি একজন একজনকে আক্রমণাত্মক হয়, তখন তাদের কর্মীরাও একজন একজনের প্রতি আক্রমণাত্মক হবে। এটাই আপনার হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে জামাতের আমিরের যে হ্যাক করেছে ওনার টুইট, হ্যাক করে যে কথাগুলি লিখেছে, এতে আপনার যেটা হয়েছে সেটা কিন্তু আপনার সহিংসতার মাত্রাটা বেড়ে যাবে। কারণ অলরেডি আপনার শিবিরের ছেলেরা বিরাট প্রশাসন বার করেছে। যদিও জামাতের আমির কিন্তু খুব কনসিডারেটলি কথাবার্তা বলেছেন, কিন্তু ওরা করেছে এবং তারা করেছে, ডিক্লেয়ার করেছে যে তারা এখন ছোট ছোট গ্রুপ করবে। গ্রুপ করে যেখানে এভাবে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলবে সেখানে তারা বাধা দেবে। তাদের নারী কর্মীদেরকে যেখানে লাঞ্ছনা করবে সেখানে তারা বাধা দেবে। বাধা দেবে মানে কি, তারা মুখোমুখি হবে, সুতরাং সহিংসতা হয়ে যাবে। এই জিনিসটা হ্যাক করে এই জিনিসটা কথাটা বলা, বিএনপির তো মাপ চাওয়া উচিত এখানে। কিন্তু তারেক রহমান কিন্তু বলেছেন যে এটি হ্যাক হয়নি, বরং এই হ্যাক নিয়ে জামাত মিথ্যাচার করছে, মানে বিষয়টি জামাতেরই তারাই লিখেছে এমন তিনি কিন্তু। তো তাহলে করুক না আপনার তাদের মিডিয়া সেল থেকে, কিংবা জামাতের মিডিয়া সেল থেকে, আমার মানে যে ফ্যাক্ট চেক বলে একটা আছে না, ওটা যে চেক করে দেখুক সত্য কি মিথ্যা। জামাত এমনি ভিডিওতে দেখিয়েছে যে কিভাবে হ্যাক হয়েছে, তারা তাদের মতো করে একটি ভিডিও দেখিয়েছে যে এইভাবে হতে পারে। কিন্তু তারেক রহমান বলেছেন যে হ্যাক বিষয় নিয়ে জামাত মিথ্যাচার করছে। তাহলে কি প্রমাণ মিথ্যাচার করছে? যদি তারা ভিডিও দেখিয়ে থাকে যে কিভাবে হ্যাক হয়েছে, তাহলে আমরা ওইটাই তো বেশি বিশ্বাস করব। আচ্ছা, আবার আরেকটা বিষয় হলো যে নির্বাচন পরবর্তী যে সরকারটি হবে, গণপরিষদ সরকারও হবে এবং এরা সংসদীয় সরকারও হবে, যারা জিতবে, এটি কিভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি, শপথের বিষয়টি নিয়ে কোনো শঙ্কা তৈরি হতে পারে কিনা? এটা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। তবে সব রাজনীতিতে আপনার সব বড় কথা কি জানেন, যে সদিচ্ছাটাই বড় কথা। যদি সমস্যা তৈরি হয় এইভাবে, যে জুলাই সনদে লিখেছে যে এটা আপনার গণপরিষদ হিসাবে 180 দিন কাজ করবে। তো গণপরিষদ হিসাবে যখন কাজ করবে, তাহলে এখানে আপনার প্রশ্ন জাগবে। গণপরিষদের ব্যাপার হলো যে আপনার প্রথমে গণপরিষদে আপনার করে একজন চেয়ারম্যান নিযুক্ত করে, মানে সাংবিধানিক কার্যক্রম করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য, আর একটা গভর্নমেন্টও ফর্ম করে, কারণ দেশটা তো চলতে হবে। তো এই গভর্নমেন্ট ফর্ম করলে পরে প্রাইম মিনিস্টার এই ক্যাবিনেটটা কার কাছে আপনার শপথ গ্রহণ করবে, তাই না? এমপিরা কার কাছে করবে? ধরেন তারা মেজরিটি পার্টি বললো ইনি আমাদের লিডার হলে পরে তো তাকে প্রেসিডেন্ট, নিয়ম হলো যে তাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করবে, তখন তারা শপথ গ্রহণ করবে। তো শপথ গ্রহণটা কার কাছে করবে, কোন কনস্টিটিউশনের আন্ডারে করবে? তো এটি যদি অন্তর্বর্তী সরকার বলেছে যে এটি প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি করতে পারে, এ নিয়ে একটি ঘোলাটে পরিস্থিতি আছে, হয়তো সেই সংখ্যাটি কেটে যাবে আমরা নিশ্চয়ই মনে করি নির্বাচনের পর। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরীর সঙ্গে। তিনি একটি বিশেষে একমত হয়েছেন যে নির্বাচন হোক, নির্বাচনে সবাই সুষ্ঠুভাবে অংশগ্রহণ করুক এবং বাংলাদেশ তার সঠিক পথ আগামী নির্বাচনের মাধ্যমে 12 ফেব্রুয়ারি ভোটদানের মধ্য দিয়ে খুঁজে পাক, সেই প্রত্যাশা আমরাও শেষ করছি। শুভরাত্রি।